কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে তোমরা যে ভিডিওটা সামনে চলে এসেছো সেটা হচ্ছে পপুলেশন পার্ট 2। পার্ট 1 অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা এরপর সেটা দেখে নিও। আমরা আজকে যে অংশটা বলতে যাচ্ছি সেই অংশটা হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। এটা কিন্তু ক্লাস 10, 11, 12 এমনকি গ্র্যাজুয়েশন এছাড়াও চাকরির ক্ষেত্রেও এখান থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। যদি তোমরা না দেখে থাকো ফার্স্ট পার্টটা, পরে দেখে নিও এবং এই ভিডিওটা শুরুর থেকে শেষ অবধি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, দেখে নাও। আমি আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পরে পপুলেশন রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। খুব ভালোভাবে দেখতে থাকো, ঠিক আছে? তাহলে আমরা দেখতে যাচ্ছি আমাদের সেকেন্ড পার্ট, ঠিক আছে? ফার্স্ট পার্টটা তো অবশ্যই তোমরা দেখবে। চলে আসি আমাদের সেকেন্ড পার্টে। দেখে নাও, এই যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টারটির মধ্যে প্রথমেই আগে দেখে নিই, আমরা অলরেডি ফার্স্ট পার্টে অনেক কিছু জিনিস আলোচনা করেছি। এবারে আমরা দেখে নিই যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির 3টি পর্যায় রয়েছে। তাহলে আমরা যে জনসংখ্যার কথা আলোচনা করছি, সেই জনসংখ্যার কথা যখন বলছি তখন এটা কয়টা ভাগে ভাগ করেছে? এই পর্যায়টিকে 3টি পর্যায়ে ভাগ করেছে। তাহলে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ কোনটাকে বলছে? যীশু খ্রিস্টের জন্মের আগে ওই সময়টাকে বলছে প্রাচীন যুগ। এবং যীশু খ্রিস্টের জন্মের পরে 650 সাল অবধি সেই সময়টাকে বলছে মধ্যযুগ। এবং তারপর যেটা 650 থেকে বর্তমান এই সময়টাকে বলছে আধুনিক যুগ। তাহলে আমরা টোটাল পপুলেশনটাকে মোটামুটি 3টে ভাবে বা 3টে পর্যায়ে ভাগ করেছি। একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগ কোনটা? যীশু খ্রিস্টের জন্মের আগে। এবং মধ্যযুগ কোনটা? যীশু খ্রিস্টের জন্মের পরে 1650 সাল অবধি, অর্থাৎ 1650 সাল অবধি, সেটা হচ্ছে মধ্যযুগ। এবং আধুনিক যুগ কোনটা? 1650 সালের থেকে পরে বর্তমান সময়টাকে বলছে আধুনিক যুগ। ক্লিয়ার এইটুকু? আচ্ছা, কি বলেছে এখানে? বলেছে প্রাচীন যুগে যীশু খ্রিস্টের জন্মের আগে সেই সময়টাতে কিন্তু জনসংখ্যা একটু কম ছিল। কেন? কারণ সেই সময় সদ্য মানুষের জন্ম হয়েছে, তারপর বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়ছে। তাহলে জনসংখ্যা সেই সময় খুব ধীরে ধীরেই বাড়ছিল। এবং সেই সময় দেখো কৃষির শুরু হয়, নদীর পাশে বসতি শুরু হয়। আর এই সময় জনসংখ্যা খুব কম, কারণ টোটাল লোক সংখ্যা কম ছিল, তাদের জন্ম হার কম ছিল এবং ধীরে ধীরে করে জনসংখ্যা বাড়ছিল। সেই সময় জনসংখ্যার খুব দ্রুত বৃদ্ধি কিন্তু দেখা যায়নি। পরবর্তীতে মধ্যযুগে দেখো কৃষির উন্নতি হলো, কুটির শিল্পের উন্নতি হলো, আর জনসংখ্যার বৃদ্ধি কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকলো, ঠিক আছে? কিন্তু পরবর্তী বা আধুনিক যুগ, এই সময় কিন্তু উন্নত কৃষি ব্যবস্থা, চিকিৎসা এবং শিল্পের উন্নতি, বিজ্ঞানের উন্নতি, এই জন্য কিন্তু জনসংখ্যা খুব দ্রুত পরিমাণে বাড়তে থাকে। তাহলে আমরা 3টা পর্যায়ে ভাগ করেছি, একটা প্রাচীন যুগ, মধ্যযুগ, আর একটা আধুনিক যুগ। প্রাচীন যুগ খুব অত্যন্ত ধীর গতিতে জনসংখ্যা বাড়ে, মধ্যযুগ ধীর গতিতে বাড়ে এবং আধুনিক যুগে অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পায়। তোমাদের বলে রাখি, বর্তমানে প্রায় 850 কোটি জনসংখ্যা হয়ে গেছে। আর মনে করা হচ্ছে পৃথিবীর জনসংখ্যা 2025 সালের মধ্যে সেটা হাজার, অর্থাৎ 1000 কোটি হয়ে যাবে। তাহলে আমাদের এই স্লাইডটাও হয়ে গেল। আমরা নেক্সট স্লাইডে চলে আসি। পৃথিবীর জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতি। পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির গতি প্রকৃতি। তাহলে আমরা অলরেডি আলোচনা করেছি প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তোমরা যদি মনে করো যে এর বেসিসে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন, তোমরা কিন্তু এখান থেকে নোট এর আকারে তোমরা এই অপশনগুলোকে নিয়ে নিতে পারো। তাহলে তোমাদের বড় নোট লেখার ক্ষেত্রে বা ছোট ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমাদের সাহায্য করবে। এরপরে চলে আসি উন্নত বনাম উন্নয়নশীল দেশ বৃদ্ধির বৈপরীত্য। দেখো এখানে আমরা আলোচনা কি করব? একটা উন্নয়নশীল দেশ এবং আরেকটা হচ্ছে উন্নত দেশ। দেখো
আমরা তিন ধরনের দেশের কথা বলি। একটা হচ্ছে অনুন্নত দেশ, একটা উন্নয়নশীল দেশ, আর একটা হচ্ছে উন্নত দেশ। উন্নয়নশীল দেশ কোনটা বা অনুন্নত দেশ কোনটা? অনুন্নত দেশ হচ্ছে যেগুলোকে দরিদ্র দেশ বা গরিব দেশ বলা হয়। তো আগে এদেরকে দরিদ্র দেশ বলা হতো, এখন কিন্তু আর তাদের দরিদ্র দেশ বলা হয় না, তাদের বলা হয় অনুন্নত দেশ। ঠিক আছে, এরপরে রয়েছে উন্নয়নশীল দেশ অর্থাৎ ডেভেলপিং কান্ট্রি। ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রি, যেমন ভারত ডেভেলপিং কান্ট্রি, তাহলে এগুলোকে বলা হচ্ছে ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নশীল দেশ। আরেকটা হচ্ছে উন্নত দেশ, যারা আজকে অলরেডি ডেভেলপড, আমেরিকা, কানাডা, জাপান, তাই না? তাহলে এই সমস্ত দেশগুলোকে বলা হয় উন্নত দেশ। এখানে দুটো দেশকে নিয়ে আলোচনা করেছে, অর্থাৎ দু ধরনের দেশকে নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে উন্নয়নশীল দেশ, আরেকটা হচ্ছে উন্নত দেশ। চলো আমরা পরবর্তী স্লাইডে খুব ভালোভাবে আলোচনা করি। দেখো এখানে এই যে উন্নয়নশীল দেশ, এই সমস্ত দেশগুলির, এই যে উন্নয়নশীল দেশ আর উন্নত দেশগুলোকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে কি বলা হয়েছে? উন্নয়নশীল দেশের মধ্যে জনসংখ্যা কিন্তু দ্রুত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, সেখানেই আবার উন্নত দেশগুলিতে জনসংখ্যা কিন্তু খুব ধীরে ধীরে বৃদ্ধি পায়। আচ্ছা কেন? আচ্ছা কোন কোন দেশগুলো রয়েছে? যেমন এশিয়া রয়েছে, আফ্রিকা রয়েছে, দক্ষিণ আমেরিকা রয়েছে, এগুলো হচ্ছে উন্নয়নশীল দেশের মধ্যে পড়ে যায়। কোন কোন দেশ যেমন উন্নত দেশের মধ্যে পড়ে যায়? যেমন জার্মানি, সুইডেন, ফ্রান্স, আমেরিকা যুক্তরাষ্ট্র, এগুলো হচ্ছে উন্নত দেশের মধ্যে পড়ে যায়। এবারে আমরা কি দেখব, কেন বেশি হয়, তাই না? কেন বেশি হচ্ছে কেন? দেখো দরিদ্র ও আয় কম, দারিদ্র ও আয় কম। কি বলেছে এখানটায়? উন্নয়নশীল দেশগুলোর মধ্যে দারিদ্রতা বেশি এবং তাদের আয় কম। তাদের আয় কম বলে তারা বেশি সন্তান গ্রহণ করে থাকে। কেন? তারা মনে করে যে সন্তান বেশি অর্থাৎ তাদের আয় বেড়ে যাবে। যদি সন্তান বেশি হয় তাদের আয় বেড়ে যাবে, এই কনসেপ্টের উপরে বেস করে এদের এই উন্নয়নশীল দেশগুলোতে জনসংখ্যা আরো বেশি বেড়ে যায়। বোঝা গেল? নেক্সট কি বলেছে? কৃষি ভিত্তিক অর্থনীতি, লোক বেশি কাজ বেশি। অর্থাৎ তারা মনে করে যে যেহেতু কৃষি ভিত্তিক তারা দেশ, সেখানে লোকজন যদি বেশি হয়, ফ্যামিলির মধ্যে মেম্বার যদি বেড়ে যায়, তাহলে পরে তাদের কাজের জন্য বাইরে থেকে তাদের লোক নিয়ে আসতে হবে না। অর্থাৎ বাড়ির মধ্যেই যাতে এত পপুলেশন থাকে যাতে কৃষিকাজ করার জন্য বাইরের থেকে লোক আমাকে আমদানি করতে না হয়। এই একটা কারণের জন্য কিন্তু অনেক সময় পপুলেশন বেড়ে যায়। নেক্সট কি বলেছে? উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জীবনযাত্রার মান কম, এখানকার জীবনযাত্রার মান কম, এই কারণেও কিন্তু জনসংখ্যাটা আবার বেড়ে যায়। পরিবার পরিকল্পনার অভাব, অবশ্যই যেখানে উন্নয়নশীল দেশগুলো তারা সেই ফ্যামিলিগুলো বুঝতে পারে যে বেশি পপুলেশন হলে পরে খরচা বেশি, আর এর জন্য তারা কম বাচ্চা নিয়ে থাকে, সন্তান ধারণ করে থাকে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর মধ্যে কি হয় না, এরা পরিবার পরিকল্পনা করেই না, বেশিরভাগ ক্ষেত্রে করে না। এর ফলে কি হয়? তারা বাচ্চার উপরে বাচ্চা হয়ে যায়, আর এর ফলে জনসংখ্যা সেই দেশটির বেড়ে যায়। অশিক্ষা, কুসংস্কার, অনেক সময় অশিক্ষা বা কুসংস্কারের জন্য, যদি শিক্ষাই তাদের না থাকে তারা তো বুঝতে পারবে না যে জনসংখ্যা বেশি নিলে পরে কর্মসংস্থানের অভাব ঘটবে, খাদ্যের অভাব ঘটবে। যেহেতু তারা সেটা বুঝতে পারে না, তার জন্য তারা বেশি জনসংখ্যা নিয়ে যেতে থাকে। অনেক সময় কুসংস্কারের পাল্লায় পড়েও তারা কিন্তু জনসংখ্যাটা বাড়িয়ে ফেলে। যেমন অনেক সময় অনেকে মনে করে যে পুত্র সন্তান কামনা, আগে ছিল এটা কিন্তু, যে পুত্র সন্তান চাই, আর এই জন্য যে প্রথম কন্যা সন্তান যদি হয় তাহলে তাকে অনেক সময় সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিত। তাহলে পরে দেখো যে পুত্র সন্তান কামনা, অনেক সময় মেয়ে হয়েই যাচ্ছে, কন্যা সন্তান হয়ে যাচ্ছে, কিন্তু পুত্র সন্তান কামনার জন্য পুত্র সন্তান চাই, আর এই জন্য কিন্তু অনেকে কি করে, ওরা এবারে পরিবারে মেয়েই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে ওরা কি করে না পুত্র সন্তান কামনার জন্য অনেকগুলি বাচ্চা নিতে থাকে। ফলে কি জনসংখ্যা বেড়ে যায়। নারীর ক্ষমতা কম, অনেক পরিবারে কিন্তু নারীর ক্ষমতা কম হওয়ার জন্য একজন বাড়ির মহিলা সে কিন্তু কখনো বলতে পারে না যে না আমি আর বাচ্চা নিতে পারবো না, নেব না।
অনেক সময় এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় জনসংখ্যা বৃদ্ধির। স্বাস্থ্যসেবা উন্নত হওয়ায় মৃত্যু হার কমে গেছে। অবশ্যই বিভিন্ন জায়গায় উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেখানে চিকিৎসা ব্যবস্থা অনেকটা উন্নত হয়ে গেছে, ফলে মৃত্যু হারটা কমে গেছে। আর এই মৃত্যু হার কমে গেছে তো জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, চলো এবারে দেখি উন্নত দেশ। উন্নত দেশগুলো কিন্তু উন্নত দেশ, এদের অর্থনীতি উন্নত, আয় বেশি, আর এই কারণে তারা কিন্তু অনেক সময় বুঝতে পারে যে আমাদের আর বেশি পপুলেশন বা বেশি সন্তানের দরকার নেই। তারা একটা হ্যাপি লাইফ লিড করতে চায়, আর এই জন্য তারা জনসংখ্যাও কম নেয়। শিক্ষার হার বেশি। দেখো, যদি বেশি সময় ধরে পড়াশুনো করে তাদের শিক্ষার হার বেশি হয়। তারা বুঝতে পারে যে বেশি সন্তান ধারণ করলে তাদের যে ব্যক্তিগত লাইফ সেটা হ্যাম্পার হবে। ওর জন্য তারা অল্প জনসংখ্যাতেই খুশি থাকে, অর্থাৎ অল্প সন্তানেই খুশি থাকে। হাম দো হামারে দো, তাই না? এরকম একটা কনসেপ্টে তারা চলে, তাই জনসংখ্যাটা কম। নারীর স্বাধীনতা ও কাজের সুযোগ বেশি। অবশ্যই এখানে নারীর স্বাধীনতা যেখানে বেশি থাকবে সেখানে নারীরা তাদের মুখ খুলে কথা বলতে পারবে যে না, আমার আর সন্তান দরকার নেই, আমি আর নেব না। তাহলে কিন্তু জনসংখ্যাটা অনেকটা কমে যাবে। নারীর স্বাধীনতা রয়েছে এই সমস্ত দেশগুলোর মধ্যে, তাই সেখানে কি রয়েছে? জনসংখ্যা কম। ছোট পরিবার আগ্রহ বেশি। উন্নত দেশগুলোর মধ্যে যেখানে ছোট ছোট পরিবার রয়েছে, আর এই ছোট পরিবারেই তারা হ্যাপি। ঠিক আছে, তাই জন্য তাদের কিন্তু জনসংখ্যাটাও কম। উন্নত চিকিৎসা ব্যবস্থা। অবশ্যই উন্নত চিকিৎসা ব্যবস্থার জন্য জন্ম হারটাও কম। তারা জানে যে কিভাবে, যদি কোনো কারণ, এক তো তারা বাচ্চা কম নেয়, দুই তারা পরিবার পরিকল্পনা করে, তিন যদি হয়েও যাও কোনো কারণে অনেকগুলো ওষুধ আছে সেগুলো খেলেও কিন্তু বাচ্চা জন্ম হয় না। অনেক সময় বাচ্চাকে জন্মের পরেই তাদেরকে মেডিসিনের মাধ্যমে তাকে কি করা হয়, অ্যাবর্শন করে দেওয়ার মধ্য দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, তার ফলে কিন্তু উন্নত চিকিৎসা অনেক দিক থেকে আবার জনসংখ্যাকে কমিয়েও দিয়েছে। পরিকল্পিত জীবনযাপন। তারা সবাই জানে যে কিভাবে পরিকল্পিতভাবে একটা ফ্যামিলি চালাতে হয়। তারা পরিকল্পনা মাফিক তারা ফ্যামিলি প্ল্যানিং করে, আর এর জন্য কিন্তু জনসংখ্যা উন্নত দেশগুলোতে কম। অর্থাৎ ধীরে ধীরে জনসংখ্যা বৃদ্ধি বা স্থির থাকে। তাহলে এই দেশগুলোতে, অর্থাৎ উন্নত দেশগুলোতে যেহেতু পড়াশোনার হারটা বেশি, আর এখানে একটা কথা বলে রাখি, যারা উন্নত দেশ সেই সমস্ত দেশগুলোতে পড়াশুনো বেশি দিন অবধি করে ছেলেমেয়েরা, অর্থাৎ অনেক ক্ষেত্রে 35 বছর বা 40 বছর অবধি অনেকে পড়াশুনো করে। এবারে এর পর যদি কেউ বিয়ে করে তাহলে কিন্তু তার জন্মের যে প্রোডাকশন টাইম সেটা কিন্তু কমে যায়, তাই না? যখন একজন মেয়ে 35 থেকে 40 বছর বয়সে গিয়ে বিয়ে করে তার তো প্রোডাকশন হার কমে যাবে, তার জন্য তার বাচ্চা কাচ্চাও কম হবে। এই সমস্ত কারণে কিন্তু উন্নত দেশগুলোতে জনসংখ্যাটা অনেকটাই কম। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে ছোট প্রশ্ন, অনেক ক্ষেত্রে বড় প্রশ্ন হিসাবেও কিন্তু আসে। তোমরা এখান থেকে অনেকগুলো ছোট প্রশ্ন পেয়ে যেতে পারো। ওর জন্য প্রত্যেকটা পয়েন্টকে নিয়ে আলোচনা করা হলো, খুব ভালোভাবে পয়েন্টগুলোকে দেখবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে। নেক্সট চলে আসি, টিকা হিসাবে এই প্রশ্নগুলো এতবার এসেছে বলার মতো না। যেমন এখানেই তোমাদের বলি যে জনসংখ্যার বিস্ফোরণ বা জনবিস্ফোরণ বা পপুলেশন এক্সপ্লোশন। এই পপুলেশন এক্সপ্লোশন ব্যাপারটা কি? দেখো, যদি হঠাৎ কোনো কারণে কোনো স্থানে জনসংখ্যা বেড়ে যায়, হঠাৎ করে কোনো একটা জায়গা যদি জনসংখ্যা বেড়ে যায় তখন তাকে বলা হয় পপুলেশন এক্সপ্লোশন। ঠিক আছে, ধরো XYZ কোনো একটা জায়গা, ধরো মনে করি শিলিগুড়ি, এই শিলিগুড়ি জনসংখ্যা হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে সেই ঘটনাটাকে বলা হয় জনসংখ্যা বিস্ফোরণ। ঠিক আছে, চলো এবারে পরের পয়েন্ট দেখি, জনসংখ্যার অভিক্ষেপ বা পপুলেশন প্রজেকশন। এটা কি? ভবিষ্যতে জনসংখ্যা বেড়ে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াবে, কত হতে পারে 2025 সালে ভারতের জনসংখ্যা, বা 2025 সালে ওয়েস্ট বেঙ্গলের জনসংখ্যা কত হতে পারে,
এই যে আনুমানিক সংখ্যাটা, একেই বলা হয় পপুলেশন প্রজেকশন। কত হতে পারে, ঠিক আছে, সেটা 2025 হতে পারে, 2030 হতে পারে, 2050 হতে পারে। সেখানে এই সময়ে জনসংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে, এই যে অনুমানটা, একেই বলা হয় পপুলেশন প্রজেকশন বা জনসংখ্যার অভিক্ষেপ। দেখো বার করে এগুলো প্রশ্ন আসে, ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার রাখবে কিন্তু, কেমন। নেক্সট চলে আসি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ব্যাপারটা কি? দেখো, যখন কোনো দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হয় তখন অর্থনৈতিক উন্নতির সুযোগ বাড়ে আর তার ফলে বৈষম্য বাড়ে। আমি একটা উদাহরণের সাহায্যে বলি। যেমন তোমরা দেখেছো যে আগাগোড়াই ছেলেরা সমাজে বেশি প্রাধান্য পেয়ে গেছে মেয়েদের থেকে। মেয়েরা আগে বাড়ির থেকে বাইরে বেরিয়ে গিয়ে পড়াশুনো করার সুযোগটা কম পেত। সে অনেক কারণ হতে পারে, সেগুলোতে আমি আসছি না। কিন্তু যখন বাইরে বেরিয়ে মেয়েরা পড়াশুনোর সুযোগ কম পেত, কিন্তু সেই দিক থেকে ছেলেরা বাইরে গিয়ে পড়াশুনো করতে পারত, এর ফলে কি হয়েছে না, তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি হয়েছে, তাই না? ছেলেরা একটু এগিয়ে গেছে, মেয়েরা একটু পিছিয়ে গেছে। কিন্তু বর্তমানে আর সেই অবস্থাটা নেই, মেয়েরা এখন অনেক এগিয়ে গেছে। কিন্তু একটা সময় তো ছিল, তাই না? অনেকগুলো গ্রামে কিন্তু এখনো রয়েছে যেখানে ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় মেয়েদের থেকে। তার ফলে কি হচ্ছে, এই যে ডিভিশনটা বা একটা ডিভিডেন্ড তৈরি হয়ে যায়, একটা বৈষম্য তৈরি হয়ে যায়, ঠিক আছে। তাহলে এর ফলে কি হয়ে যায়, শহরের ছেলেমেয়েরা একটু এগিয়ে থাকে, সেই তুলনায় গ্রামের ছেলেমেয়েরা একটু পিছিয়ে থাকে। তাহলে এই যে পার্থক্য, একটা শ্রেণীর মানুষ তারা অনেক বেশি ট্যালেন্টেড হয়ে যাচ্ছে, তারা অনেক কর্মক্ষম হয়ে যাচ্ছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ পিছিয়ে পড়ছে। এটাকেই বলছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তাই না? তাহলে এখানে দেখো ছোট করে সংজ্ঞা দেওয়া আছে, আর এর ফলে কি কি সমস্যা হয় সেটাও বলা আছে। চলে আসি এবারে আমরা আলোচনা করব জনসংখ্যা পরিবর্তনের মূল চালিকা শক্তি। দেখো, জনসংখ্যা পরিবর্তনের যে মূল চালিকা শক্তি সেটা কি, জন্ম, মৃত্যু আর হচ্ছে মাইগ্রেশন বা স্থানান্তর। এই তিনটে টপিককে নিয়ে এখন আমরা আলোচনা করব। একটা কি, জন্ম, মৃত্যু আর একটা স্থানান্তর। এই সমস্ত কারণে কিন্তু জনসংখ্যা বাড়ে বা কমে। যেখানে জন্ম বেশি হবে সেখানে জনসংখ্যা বেড়ে যাবে, যেখানে মৃত্যু বেশি বেড়ে যাবে সেখানে জনসংখ্যা কমে যাবে, আর যেখানে স্থানান্তর হবে সেখান থেকে হয় জনসংখ্যা বেড়ে যাবে বা কমে যাবে। তাহলে একে একে করে আমরা এই তিনটে টপিককে নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করি কি, বার্থ রেটকে নিয়ে, অর্থাৎ জন্মকে নিয়ে। দেখো, যখন কোনো একটা ছোট বাচ্চার জন্ম হয় সেই সময় সেটা একটা বড় ঘটনা হয়ে দাঁড়ায় দেশের জন্য। এই যে প্রজনন বা ফার্টিলিটি, জন্মহার পরিমাপ কি বলেছে, বলেছে যে প্রতি হাজার জনে বছরে কত শিশু জন্মায় সেটিকে বলা হয় কি, প্রজনন। এখানে দেখো, এই যে প্রজনন অর্থাৎ নারীর সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা সেটাকেই বলছে প্রজনন বা ফার্টিলিটি। পৃথিবীর গড় প্রজনন হার কত, 2.25। এটা আফ্রিকায় বেশি, ইউরোপে কিন্তু কম। আচ্ছা, এই যে ফার্টিলিটি অর্থাৎ মহিলাদের জন্ম দেওয়ার যে ক্ষমতা, ঠিক আছে, সেটাকে বলছে। এটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করে থাকে। এক নম্বর দেখো, জৈবিক কারণ, এছাড়া রয়েছে সামাজিক বা সাংস্কৃতিক কারণ, এরপরে রয়েছে অর্থনৈতিক কারণ এবং আর রয়েছে জনসংখ্যাগত কারণ। প্রথমে একে একে করে আলোচনা করি। জৈবিক কারণ, স্বাস্থ্য, বয়স, মানসিক অবস্থা, নারীর শারীরিক ক্ষমতা, এই সমস্ত কারণ। তাহলে জৈবিক কারণ, যেমন স্বাস্থ্য, যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে বেশি পরিমাণে জন্ম দিতে পারবে। বয়স, অবশ্যই, যেমন মনে করা হয় যে 16 বছর বয়স থেকে প্রায় 45 বছর অবধি একজন নারী সে কিন্তু বাচ্চার জন্ম দিতে পারে, তাহলে বয়স ম্যাটার করে। মানসিক অবস্থা, অবভিয়াসলি একটা বাচ্চা জন্ম দেওয়ার সময় তার মানসিক অবস্থা ভালো থাকা দরকার। নেক্সট, নারীর শারীরিক সক্ষমতা। এবারে যদি সে খুবই দুর্বল হয় সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার জন্মদান সেটা কিন্তু খুব সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, তাহলে তার শারীরিক সক্ষমতাটা খুব স্ট্রং হওয়া দরকার। নেক্সট রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক কারণ, যেমন বিয়ের বয়স,
যেই সমস্ত অঞ্চলে বিয়ের বয়সটা কম থাকে সেখানে কিন্তু বিয়ের বয়স যেখানে কম সেখানে কিন্তু বেশি বাচ্চার বা বেশি সন্তান ধারণ করতে পারে। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় গ্রামীণ অঞ্চলে 18 বছর বয়স পার হতে না হতেই তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়। তারপরে কি তাহলে তারা অনেক বেশি সময় ধরে বাচ্চার জন্ম দিতে পারবে। নেক্সট রয়েছে শিক্ষা। শিক্ষা যদি বেশি হয় বা শিক্ষা যদি বেশি দিন ধরে সে গ্রহণ করে, অর্থাৎ 35 বছর 40 বছর অবধি শিক্ষাই গ্রহণ করছে, তাহলে সেক্ষেত্রে তার জন্মদান যে সময়টা সেটা কমে যাবে, তাই বাচ্চা কম হবে। আর যদি সে অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দেয়, তাড়াতাড়ি করে বিয়ে করে, তাহলে জনসংখ্যা বেড়ে যাবে। নেক্সট নারীর মর্যাদা। যেখানে নারীর মর্যাদা রয়েছে, নারী যেখানে বলতে পারে, স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে যে না আমি আর বাচ্চা কাচ্চা নেব না, তাহলে পরে সে কিন্তু জনসংখ্যা কম হবে। আচ্ছা, পরিবার পরিকল্পনা। তাহলে পরিবার পরিকল্পনার একটা গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, আমরা অলরেডি আলোচনা করেছি পরিবার পরিকল্পনা নিয়ে। ধর্ম ও সংস্কার। অনেক সময় ধর্ম ও জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ হয়ে দাঁড়ায়। অনেকগুলো ধর্মতে তারা মনে করে যে না, জনসংখ্যা যত বেশি হবে ততই ভালো। এর ফলে কি হয়, ওই স্থানের বা রাজ্যের বা দেশের জনসংখ্যা বেড়ে যায়। আর এই জনসংখ্যা বৃদ্ধির ফলে কি কি সমস্যা হয় আমরা তো পরবর্তীতে আলোচনা করবই, কিন্তু এখানে একটু আলোচনা করি। যেমন জনসংখ্যা বেড়ে গেলে কি হয়, সেখানে সব বাচ্চা কাচ্চারা সঠিকভাবে শিক্ষা পায় না, কারণ শিক্ষার জন্য তো একটু অর্থ খরচা হয়। তাহলে ভালো এডুকেশনের জন্য অর্থ খরচ করতে হবে। এবারে পরিবারের একটা আয় তো সীমিত, এবারে সেখানে যদি বাচ্চা কাচ্চা বেশি হয়, তারা প্রত্যেকেই সমানভাবে উচ্চশিক্ষা পাবে না, তাই না? উচ্চশিক্ষা থেকে তারা বঞ্চিত হবে। স্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় খাদ্য সেটাও তারা ঠিক করে পাবে না। আর বেশি বাচ্চা কাচ্চা হলে কি হবে, সেখানে বেশি সমস্যার সৃষ্টি হবে, আর পরবর্তীতে জব অপরচুনিটি বা কর্মসংস্থানের অভাব হবে, খাদ্যাভাব হবে, তাই না? এই সমস্ত সমস্যাগুলো হবে। তাই অনেক সময় ধর্ম জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ হয়ে দাঁড়ায়। অনেক সময় সংস্কার। গ্রামীণ অঞ্চলে বলে যে না, ছেলে না, মেয়ে হতে আছে, কিন্তু ছেলে লাগবেই তাদের। অনেক ক্ষেত্রে এটাও একটা বড় কারণ হয়ে দাঁড়ায় যে জনসংখ্যা বেড়ে যায়। তাহলে এগুলো রয়েছে। এছাড়াও জনসংখ্যাগত কারণ, যেমন বয়স কাঠামো, লিঙ্গ অনুপাত ও নির্ভরশীল জনসংখ্যা। অনেক সময় কি হয় না, বয়স কাঠামো, একটা বয়স ডিপেন্ড করে যে একটা নির্দিষ্ট বয়সের মানুষ সেখানে কতটা আছে। যদি মধ্য বয়স বেশি থাকে মানুষ, তাহলে সেখানে জন্মহার বেশি হবে। আচ্ছা, যদি লিঙ্গ অনুপাত, যদি সেখানে ছেলে মেয়ে যদি বেশি থাকে, অর্থাৎ মেয়ের সংখ্যা, যৌবন বয়সে মেয়েদের সংখ্যা বেশি থাকে বা ছেলেদের সংখ্যা বেশি থাকে, তাহলে সেখানে জনসংখ্যাও বেশি হবে। ঠিক আছে? তাহলে এটা যদি নির্ভরশীল জনসংখ্যা আর বেশি থাকে, তাহলে সেখানে জনসংখ্যা কম হবে। নির্ভরশীল জনসংখ্যা বলতে দুটো, একটা হচ্ছে ছোট বয়স অর্থাৎ 15 থেকে নিচে, তাহলে 0 থেকে 15 বছর বয়স, এটাকে নির্ভরশীল জনসংখ্যা বলছে। আরেকটা 60 ইয়ার্স অ্যাবাভ যে বয়স, তাকেও নির্ভরশীল জনসংখ্যা বলছে। আরেকটা হচ্ছে অর্থনৈতিক কারণ। তাহলে এই যে জন্মের বিষয়ে অর্থনৈতিক কারণ, আয় যত বেশি হবে সেক্ষেত্রে মনে করা হয় যে তারা সন্তানও বেশি ধারণ করবে। জীবনযাত্রার মান, যদি জনসংখ্যা বেড়ে যায় তাহলে কিন্তু জীবনযাত্রার মান কমে যাবে। আচ্ছা, কাজের সুযোগ। অনেক সময় এই যে অর্থনৈতিক কারণ, কাজের সুযোগ কম, সেই কারণেও কিন্তু অনেক সময় জনসংখ্যা বেড়ে যায়। যেমন বস্তি এরিয়াগুলোর মধ্যে বা স্লামস এরিয়াগুলোর মধ্যে তাদের মেন্টালিটি আলাদা। তারা মনে করে যে বেশি বাচ্চা কাচ্চা হবে, বেশি বাচ্চা কাচ্চাকে আমি রাস্তার ধারে বসিয়ে দেবো, আয়টা বেড়ে যাবে। এই কনসেপ্টে তারা আরো বেশি বাচ্চা কাচ্চা নিতে থাকে। চলো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, পয়েন্টগুলোকে কিন্তু প্রত্যেকটাকে ধরে ধরে আলোচনা করা হচ্ছে। ঠিক আছে? চলো, এবারে কি বলেছে, জন্ম মাপের বা বার্থ ফার্টিলিটির প্রধান পরিমাপক। দেখো, এখানে কিছু কিছু টার্মস আছে, টার্মিনোলজি আছে, খুব ভালোভাবে বোঝার দরকার। প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আলোচনা করেছি যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। চলো দেখি, স্থূল জন্মহার বা ক্রুড বার্থ রেট। এই ক্রুড বার্থ রেট কাকে বলছে? বলছে যে প্রতি 1000 জনে কত শিশু জন্মায়, তাই না? প্রেগনেন্ট মানে যে প্রত্যেকে জন্মগ্রহণ করবে তা তো নয়, অনেকে পেটের মধ্যেই মারা যায়, তাই না? গর্ভপাত হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে তাহলে প্রতি 1000 জনে কতজন বছরে শিশু জন্মায় সেটাকেই বলছে কি ক্রুড বার্থ রেট। ঠিক আছে?
নেক্সট কি বলেছে, সাধারণ প্রজনন হার বা জিএফআর অর্থাৎ জেনারেল ফার্টিলিটি রেট। এটা কি না, শুধু 15 থেকে 49 বছর বয়সের নারীদের মধ্যে জন্মহার, এটাকে বলছে কি সাধারণ প্রজনন হার। নেক্সট প্রজনন অনুপাত বা ফার্টিলিটি রেশিও অর্থাৎ 5 বছরের কম শিশু বনাম প্রজননক্ষম নারীর অনুপাত, এখানে শিশু আর নারীর মধ্যে যে সম্পর্ক অনুপাতটা সেটাকে বলছে। নেক্সট বলেছে বয়স নির্দিষ্ট অনুপাত, নির্দিষ্ট বয়সের নারীদের মধ্যে জন্মহার, নির্দিষ্ট বয়সের নারীদের মধ্যে জন্মহার। যেমন যদি আমি ধরে নিই যে 20 বছরের কম যে সমস্ত মহিলা রয়েছে তাদের জন্মহারটা, জন্ম দেওয়ার ক্ষমতাটা বেশি, তাই না? এভাবে ধীরে ধীরে বয়স যত বাড়তে থাকে জন্ম দেওয়ার যে হারটা সেটা কিন্তু কমে যেতে থাকে, সেটা কি বলা হয়েছে এখানে। নেক্সট চলে আসি মোট প্রজনন হার, অর্থাৎ একজন নারী সারা জীবনে গড়ে কত সন্তান জন্ম দেয়, একজন নারী সারা বছরে সারা জীবনে কত সন্তান জন্ম দেয় সেটা কি বলছে মোট প্রজনন হার। এরপরে চলে আসছি প্রামাণ্য জন্মহার বা স্ট্যান্ডার্ডাইজড বার্থ রেট, সেটা কি বয়স ভিত্তিক পার্থক্য ঠিক করে প্রকৃত জন্মহার বের করা, অর্থাৎ বয়স ভিত্তিক পার্থক্য। দেখো কোন বয়সে কত জন্ম হবে সেটা, এটা কি বলছে প্রামাণ্য জন্মহার। নেক্সট বলেছে সংযোজন হার বা রিপ্রোডাকশন রেট, নারীরা কত কন্যা সন্তান জন্ম দিচ্ছে, কোনো একটা জায়গায় কন্যা সন্তান বেশি জন্ম দেয়, কোনো একটা জায়গায় পুত্র সন্তান বেশি জন্ম দেয়, সেটাকে বোঝাচ্ছে এখানে। নেক্সট হচ্ছে নিট সংযোজন হার, অর্থাৎ কন্যা সন্তান জন্ম দিয়ে পরবর্তী প্রজন্মে জনসংখ্যা বাড়াবে না কমাবে সেটা বোঝা যায়। যদি কোনো জায়গায় কন্যা সন্তান হয় তার মানে কি আরেকটা বংশের সূত্রপাত হয়ে গেল, তাই না? কারণ নারীদেরই সেই ক্ষমতা প্রকৃতি দিয়েছে যেখানে নারীরা একটা বংশকে বাড়াতে পারে, তাই না? পুত্রদের কিন্তু সেইটা ক্ষমতা দেয়নি, অর্থাৎ নারী আসলো, অর্থাৎ কন্যা সন্তান আসলো, অর্থাৎ সেখানে কি হবে জনসংখ্যা আরো বেশি ভবিষ্যতে বাড়বে। এবারে চলে আসি, এখানে দেখো দুটো জিনিস, আমরা অলরেডি যে সমস্ত জিনিস আলোচনা করলাম সেটা তো রয়েছে, কিন্তু এখানে এই দুটো জিনিস যেমন অনুন্নত ও উন্নয়নশীল দেশে কেন জনসংখ্যা বেশি এবং উন্নত দেশগুলির মধ্যে কেন জনসংখ্যা কম, তার কারণগুলো কি আমরা অলরেডি অল্প একটু আলোচনা করেছি। এখানে আরো বেশ কিছু কারণ দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও। যেমন দারিদ্রতা, বাল্যবিবাহ, নারীর শিক্ষার অভাব, কৃষিভিত্তিক জীবন, পরিবার পরিকল্পনার অভাব, উচ্চ মৃত্যু হার, পুত্র সন্তান চাহিদা, নারীর স্বাধীনতা কম, এই সমস্ত কারণের জন্য কিন্তু উন্নত বা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনেকটাই বেশি হয়। দেখো দারিদ্রতা, যেই সমস্ত দেশগুলো দরিদ্র সেই সমস্ত দেশে জনসংখ্যা বেশি, কারণ কি এগুলো একে অপরের সঙ্গে লিঙ্কড, দারিদ্রতা বেশি এবং সেই দারিদ্রতা থেকে বেরিয়ে আসার জন্য তাদের নর্মাল টেন্ডেন্সি হচ্ছে জনসংখ্যা বেশি বাড়িয়ে দেওয়া, কারণ জনসংখ্যা বেশি আয় বেশি। এবার দারিদ্রতা বাড়ার জন্য তারা বেশি দূর অবধি শিক্ষাও গ্রহণ করতে পারে না, আর যখন বেশি দিন অবধি শিক্ষা গ্রহণ করতে পারে না উচ্চশিক্ষার অভাবে, তারা কিন্তু এগুলো ক্যালকুলেশনও করে না, তার ফলে কিন্তু জনসংখ্যাটা বেড়ে যায়, তাই না? আচ্ছা বাল্যবিবাহ, অল্প বয়সে বিয়ের ফলে তো অবশ্যই জনসংখ্যা বেড়ে যাবে, কারণ তাদের ফার্টিলিটি রেটটা বেশি। একজনকে যদি 13-14 বছর বয়সে বিয়ে দেওয়া হয় তাহলে পরে সে বহুদিন অবধি অর্থাৎ 45 বছর অবধি একজন কন্যা সন্তান কিন্তু সে বা একজন মেয়ে সে জন্ম দিতে পারবে, তাহলে অনেক দিন অবধি অনেকগুলো বাচ্চা সে জন্ম দিতে পারবে। নারীর শিক্ষার অভাব, অনেক ক্ষেত্রে মেয়েদেরকে শিক্ষাই গ্রহণ করতে দেওয়া হয় না, তাদের মনে করা হয় যে তারা শুধু জন্ম দেওয়ার একটা মেশিন মাত্র। এই সমস্ত কিছুর জন্য নারীদের শিক্ষাটা দান করা খুব জরুরি। নেক্সট কৃষিভিত্তিক জীবনযাপন, এই কৃষিভিত্তিক জীবনের জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা কৃষি ক্ষেত্রে যাতে আরো বেশি মানুষ এসে কাজ করতে পারে, যাতে বাইরের থেকে কর্মী নিয়োগ করতে না হয়, তার জন্য তারা বেশি বেশি সন্তান ধারণ করে। তাহলে এই সমস্ত কারণের জন্য কিন্তু সেই সমস্ত দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনেকটাই বেশি। যেমন নাইজেরিয়া, চাদ, সোমালিয়া, অবশ্যই এগুলো আফ্রিকান কান্ট্রি, কঙ্গো, মালি, নাইজেরিয়া,
এই সমস্ত কান্ট্রিগুলোর মধ্যে জনসংখ্যা অনেকটাই বেড়ে গেছে। সেখানে উন্নত দেশগুলোর মধ্যে অবশ্যই উচ্চ জীবনযাত্রার মান, ছোট পরিবার পছন্দ, উচ্চশিক্ষা, নারী স্বাধীনতা, দেরিতে বিয়ে, নগরায়ন, এই সমস্ত কারণের জন্য কিন্তু সেখানে জনসংখ্যাটা অনেকটাই কম। দেখো উন্নত দেশগুলোর মধ্যে কি হয়, তারা উচ্চশিক্ষা গ্রহণ করে, অনেকটা বয়স হয়ে যায়, শেষ বয়সে গিয়ে বিয়ে করে, সন্তান কম। তাদের পরিবার পরিকল্পনা বিষয়টা তারা জানে, তারা সেই সমস্ত দেশে রয়েছে যেখানে ব্যয় বেশি, এবং ব্যয় বেশি হওয়ার জন্য তারা জনসংখ্যাও কম নিয়ে থাকে। উন্নত দেশগুলোর মধ্যে তারা মনে করে যে বেশি সন্তান হলে পরে ঝামেলা বেশি, তাই তারা অল্প সন্তানই খুশি থাকে। ঠিক আছে, এই সমস্ত কারণের জন্য কিন্তু উন্নত দেশগুলোর মধ্যে জনসংখ্যা অনেকটাই কম। আমরা অলরেডি এগুলো আলোচনা করেছিলাম, আরেকবার আলোচনা করে দিলাম। দেখো এবারে আমাদের জন্ম রিলেটেড যে আমরা টপিকটাকে আলোচনা করে ফেলেছি, এবার আলোচনা করব ডেথ রেট, তাই না? ডেথ রেট। দেখো মর্টালিটি বা মৃত্যু হার বলছে যে প্রতি 1000 জনে কতজন মারা গেল প্রতি বছরে, তাকেই বলা হয় হচ্ছে মৃত্যু হার। তাহলে হচ্ছে কতজন মারা গেল প্রত্যেকটা বছরে, কতজন মারা গেল, সেটাই হচ্ছে মৃত্যু হার। এই মৃত্যু হারের কিছু কারণ রয়েছে, যেমন দেখো এখানটায় মৃত্যু হারের কারণের মধ্যে কি রয়েছে, রোগ ও শারীরিক সমস্যা। অনেক সময় এই রোগ ও শারীরিক সমস্যার জন্য অনেকে মারা যায়, খাদ্যের অভাব বা দারিদ্রতার জন্য অনেক সময় মারা যায়, খারাপ জলবায়ুর জন্য মারা যায়, প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনার ফলেও মারা যায়, যেমন ধস, বন্যা, ভূমিকম্প, এই সমস্ত কারণে। সমাজ ও পরিবেশের সমস্যার জন্য মারা যায়, অর্থনৈতিক অবস্থা খারাপ তার জন্য মারা যায়, স্বাস্থ্য সেবার অভাবের জন্য মারা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে বংশগত কারণেও মারা যায়। তাহলে কেন কোনো একটা দেশে মৃত্যু হার বেড়ে যাচ্ছে? আফ্রিকাতে আগে কি হতো জানো, যেমন 6 জন যদি বাচ্চা জন্ম নিত গড়ে, সেখানে 1 জন বাঁচত। সেই কারণে, কারণ সেখানে অপুষ্টি ছিল, অনাহার ছিল, দুর্ভিক্ষ ছিল, এই সমস্ত প্রাকৃতিক যে তীব্র একটা কন্ডিশন, সেটার জন্য কিন্তু সেখানে বাচ্চা বেশি দিন বাঁচত না। তাই সেখানকার মহিলারা প্রায় গড়ে 6 জন 7 জন করে বাচ্চা নিতে থাকতো, কারণ তারা জানতো 5টা বাচ্চা মারাই যাবে, থাকবে একটা। বুঝতে পারলে? এই সমস্ত কারণের জন্য তারা কিন্তু বেশি করে জন্ম নিত, বাচ্চা নিত। নেক্সট, মৃত্যু হারের পরিমাপও কিছু মেজার্স আছে। শুধু মৃত্যু, এটাকে আরো ভালোভাবে জানতে গেলে পরে অনেকগুলো পরিমাপের সাহায্যে আমরা সেটাকে পরিমাপ করতে পারি। যেমন দেখো ক্রুড ডেথ রেট কি বলেছে, যে 1000 জনে কত মানুষ মারা যায় সেটাকেই বলছে হচ্ছে ক্রুড ডেথ রেট, অর্থাৎ প্রতি 1000 জনে কতজন মারা গেল ওই বছরে, সেটাকে বলছে স্থূল মৃত্যু হার। নেক্সট বলছে বয়স ভিত্তিক মৃত্যু হার, নির্দিষ্ট বয়সে কত মানুষ মারা যায়। যেমন আমরা দেখি যে মোটামুটি 80 বছরের পরে মোটামুটি মারা যায়ই, ঠিক আছে? এখন তো দেখতে পাওয়া যাচ্ছে 65 বছরের পরেই প্রচুর মারা যাচ্ছে, তাই না? তাহলে নির্দিষ্ট কোন বয়সের পরে মানুষ মারা যায় সেটাকেই বলছে বয়স ভিত্তিক মৃত্যু হার। এরপরে রয়েছে চাইল্ড মর্টালিটি রেট, 5 বছরের কম বয়সী শিশুর মৃত্যু, যে একটা বছরে একটা নির্দিষ্ট স্থানে 5 বছরের কম কত শিশু মারা যাচ্ছে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। নেক্সট, সদ্যজাত শিশু মৃত্যু হার, ইনফ্যান্ট মর্টালিটি রেট, যে সদ্যজাত শিশুর মারা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় দরিদ্র দেশগুলির মধ্যে অপুষ্টি, অনাহার, এই সমস্ত কিছু কারণে বাচ্চার জন্মের হওয়ার সাথে সাথেই মারা যাচ্ছে। এটা কিন্তু বড় দুঃখের বিষয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে প্রমিত মৃত্যু হার, স্ট্যান্ডার্ডাইজড ডেথ রেট, বলে বয়স ভেদে ঠিক করে সঠিক তুলনা করা, অর্থাৎ নির্দিষ্ট কত বছর পর মারা যাচ্ছে বাচ্চারা, সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে। নেক্সট রয়েছে কারণ নির্দিষ্ট মৃত্যু হার, অনেক সময় কি হয়, রোগ, দুর্ঘটনা ইত্যাদি কারণেও কিন্তু প্রচুর মারা যায়। দেখবে অনেক ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনা কিছু কারণে বা রোগ ঘটিত কিছু কারণে খুব মারা যাচ্ছে। আগে যেমন কলেরাতে প্রচুর মারা যেত, তাই না? জলাতঙ্কে প্রচুর মারা যেত, সেই বিষয়টাকে এখানটায় বলেছে। আমরা জন্ম সম্পর্কে আলোচনা করলাম, মৃত্যু সম্পর্কে আলোচনা করলাম, যেটা জনসংখ্যার পরিবর্তনে বিশালভাবে দায়ী। এরপরে যেটা থার্ড রেসপন্সিবল, সেটা হচ্ছে পরিযায়ন বা মাইগ্রেশন। মাইগ্রেশন কাকে বলছে? যখন এক স্থান থেকে অন্য স্থানে মানুষ স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যায়, তাকেই বলা হয় মাইগ্রেশন, ঠিক আছে? তাহলে যখন মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়, তাকেই মাইগ্রেশন বলা হয়। এটা অনেক প্রকারের হতে পারে, যেমন দেখো ইন্টারনাল মাইগ্রেশন,
আর হচ্ছে ইন্টারন্যাশনাল মাইগ্রেশন। যদি দেশের মধ্যেই এক স্থান থেকে অন্য স্থানে যায়, এক রাজ্য থেকে অন্য রাজ্যে যায়, এক জেলা থেকে অন্য জেলাতে যায়, এক গ্রাম থেকে অন্য গ্রামে যায়, তখন তাকে বলা হয় ইন্টারনাল মাইগ্রেশন। আর যদি ইন্টারন্যাশনাল বলি তাহলে এক দেশ থেকে অন্য দেশে, যদি এক দেশ থেকে অন্য দেশে যায় তখন তাকে বলা হয় বাইরে থেকে আসে, তখন তাকে বলা হয় ইমিগ্রেশন। আর যদি বাইরে চলে যায় তাকে বলা হয় এমিগ্রেশন। মনে রাখবে, ইমিগ্রেশন আর এমিগ্রেশন, ঠিক আছে? তাহলে পরে কোনো একটা জায়গায় যদি এক দেশ থেকে অন্য দেশে চলে যায়, ধরো বাংলাদেশ থেকে ভারতে চলে আসলো, তাহলে সেই ক্ষেত্রে সেটা হবে কি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন, ঠিক আছে? এবারে চলে আসি আমাদের এখানে চলে আসি, যেমন এই যে পরিযানের ক্ষেত্রে বিকর্ষণ ও আকর্ষণ, এটা একটা টপিক। বিকর্ষণ আর আকর্ষণ, দেখো বিকর্ষণ কি বা পুশ ফ্যাক্টর, একটাকে বলছে পুল ফ্যাক্টর। বিকর্ষণ কি? খারাপ অবস্থা যা মানুষকে এলাকা ছাড়তে বাধ্য করে। পুশ ফ্যাক্টর, যেমন বাংলাদেশে কর্মসংস্থানের অবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশের মানুষরা কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তাহলে তারা কোথায় যাবে? তারা বাধ্য হয়ে পাশাপাশি কান্ট্রিগুলোর মধ্যে চলে যাচ্ছে। তাহলে এটা কি করছে? পুশ করছে, তাই না? আমেরিকাতে দেখো আজকে এত উন্নত, যেখানে এত বেশি কর্মসংস্থান রয়েছে, যে আমাদের এখান থেকে উন্নত মেধাযুক্ত যে ছেলেমেয়েরা আছে তারা বাইরে চলে যাচ্ছে। তাহলে কি করছে? ভারতের থেকে পুশ করছে, কারণ ভারতে সেই সমস্ত ছেলেমেয়েদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী স্যালারি দিতে পারছে না, সেই কারণে তারা কোথায় চলে যাচ্ছে? বাইরে চলে যাচ্ছে। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ পুশ ফ্যাক্টর, ঠিক আছে? এছাড়া আরেকটা রয়েছে পুল ফ্যাক্টর। এই পুল ফ্যাক্টরটি কি? আকর্ষণ। যেমন বাংলাদেশ থেকে ভারতে চলে আসছে, কেন? কাজের খোঁজে। তাহলে এটা কি? ভারত ওই দেশগুলোকে কি করছে? ওখান থেকে নিয়ে আসার জন্য তাদের মোটিভেট করছে। তাহলে এটাকে কি বলছে? আকর্ষণ শক্তি। তাহলে যেই দেশগুলো, আমেরিকার ক্ষেত্রে কি হবে? তাহলে ভারতের থেকে তাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে কি বলছে? আকর্ষণ শক্তি, ঠিক আছে? পুশ ফ্যাক্টর আর পুল ফ্যাক্টর। আমেরিকাতে চলে যাচ্ছে, আমেরিকা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে, এটাকে হচ্ছে আকর্ষণ শক্তি বলছে। আর বাংলাদেশ থেকে ভারতের দিকে আসছে, সেটাকে বলছে কি? পুশ ফ্যাক্টর, ঠিক আছে? ধাক্কা দিচ্ছে। যদি আজকে এখানে বম ব্লাস্ট হয় তাহলে কি হবে? তাহলে এখান থেকে মানুষ পালিয়ে যাবে, তাহলে সেটা পুশ ফ্যাক্টর হয়ে যাবে। আর যেখানে গিয়ে মানুষের যাবে শান্তির জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, যেখানে কোনো রকম গন্ডগোল নেই, তাহলে ওটা কি হয়ে যাবে? ওই জায়গাতে যাচ্ছে মানুষ, তার মানে কি? ওখানে হয়ে যাবে হচ্ছে আকর্ষণ শক্তি, ঠিক আছে? চলো এবারে খুব গুরুত্বপূর্ণ, যেমন একটা হচ্ছে ব্রেন ড্রেইন আর ব্রেন গেইন। ভালো করে দেখবে, একটা হচ্ছে ব্রেন গেইন আর একটা হচ্ছে ব্রেন ড্রেইন। কি বিষয়গুলো? এটা এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো সারাটা জীবন প্রায় 30 বছর অবধি আমাদের এখানে পড়াশোনা করলো একজন ছেলে বা মেয়ে, এখানকার স্কুলে সে পড়াশোনা করলো ফ্রি অফ কস্টে, কলেজে গেল সেখানেও অনেকটা ফ্রি অফ কস্টে সে পড়াশোনা করলো, ইউনিভার্সিটিতে গেল সেখান থেকে স্কলারশিপ পেল, সরকার তাদেরকে পড়ালো, তাদেরকে মেধাবী বানালো। এবারে তারা কোথায় চলে যাচ্ছে? বাইরের দেশে চলে যাচ্ছে, উন্নত চাকরির খোঁজে, উন্নত জীবনযাত্রার খোঁজে তারা চলে গেল। এটাকেই বলছে কি? ব্রেন ড্রেইন। অর্থাৎ ব্রেন যখন ড্রেনের মধ্য দিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, তারা আমাদের সমাজের থেকে নিয়েছে কিন্তু আর সেই সমাজকে রিটার্ন করলো না, তারা চলে গেল অন্য দেশে। তাহলে এই ঘটনাটাকে কি বলছে? ব্রেন ড্রেইন। কিন্তু যখন আমাদের দেশ আজকে দেখো ডেভেলপিং থেকে ডেভেলপড কান্ট্রির দিকে যাচ্ছে, তখন আমি অনেকগুলো নিউজ রিসেন্টলি শুনতে পেলাম যেখানে অন্য দেশ থেকে আমাদের দেশে চলে আসছে। তাহলে উন্নত দেশের থেকে আমাদের দেশে চলে আসছে। রিসেন্টলি আসামে একটা ঘটনা শুনলাম যে আমেরিকাতে চাকরি করতো, সেখানে চাকরি ছেড়ে দিয়ে ভারতে চলে আসছে। কেন? যে তারা বুঝতে পেরেছে যে ভারত ভবিষ্যতে থার্ড লার্জেস্ট ইকোনমিক কান্ট্রিতে গিয়ে পৌঁছাচ্ছে, তাই না? তাহলে পরে এখানে জব অপরচুনিটি আরও বেড়ে যাবে। নিজের দেশে কাজ করার মজাটাই আলাদা। নিজের দেশের জন্য কাজ করবে, নিজের মানুষের জন্য কাজ করবে, যেই সমাজ তাকে ভালোবাসা দিয়েছে, যেই স্কুল, যেই কলেজ, যেই সোসাইটি তাকে ভালোবাসা দিয়েছে, সেটা তো ফেরত দিতে হবে তো তাদেরকে। আর এতে আনন্দের জায়গাটাই আলাদা। যখন নিজের মানুষগুলোর উন্নতি করব, সেটা আলাদা, সেটা একটা আলাদাই মজা।
তাহলে তারা সেটার জন্য তারা নিজের জায়গায় ফিরে আসছে। তাহলে এটাকে বলছে কি ব্রেন গেইন, অর্থাৎ যারা গিয়েছিল তারা আবার ফিরে আসছে, তাকে বলছে ব্রেন গেইন। বুঝতে পেরেছো? তাহলে ব্রেন ড্রেইন কোনটা? যে সমস্ত ছেলেমেয়েরা এখান থেকে, উন্নত মেধাযুক্ত ছেলেমেয়েরা এখান থেকে বাইরে চলে যাচ্ছে তাকে বলা হয় ব্রেন ড্রেইন। আর যারা উন্নত মেধা সম্পন্ন ছেলেমেয়েরা যারা বাইরে চলে গিয়েছিল অন্য দেশে, তারা আবার যখন ফিরে আসছে তাদের বলা হয় ব্রেন গেইন। চলে আসি এবারে, দেখো এই যে যখন পরিযান বলছি, অর্থাৎ এই সমস্ত মানুষ বাইরে চলে যাচ্ছে, সেই সমস্ত আলোচনা করলাম না, সেখানে দেখো সময়ের ভিত্তিতে পরিযান অনেক সময় কি দীর্ঘকালীন হয়, স্বল্পকালীন হয়, দৈনিক হয়। দেখো দৈনিক কারা, যেমন টিউশন পড়তে গেল, এই গেল 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার সে ফেরত চলে আসলো, কাজে গেল বা স্কুলে কলেজে গেল আবার সে ফেরত চলে আসলো, তাহলে সেটাকে বলে দৈনিক। স্বল্পকালীন কিছু সময়ের জন্য, 1 মাসের জন্য গেল কোনো একটা জায়গায়, আবার কিছুদিন পরে কিছু সময় পরে ফিরে আসলো, তাকে বলে স্বল্পকালীন। দীর্ঘকালীন কি, সে গেল তো গেলই, সে ওখানে গিয়ে স্থায়ীভাবে থেকে গেল। কেউ একজন শিলিগুড়ি থেকে কলকাতায় গেল, কলকাতায় গিয়ে সেখানে স্থায়ীভাবে থেকেই গেল, ওটাকে বলছে দীর্ঘকালীন পরিযান। ঋতুভিত্তিক পরিযান রয়েছে, যেমন দার্জিলিং একটা জায়গা যেখানে ঋতুকালীন পরিবর্তনটা বা পরিযানটা দেখতে পাওয়া যায়। যেমন যখন প্রচণ্ড ঠান্ডা হয় তখন পাহাড়ের থেকে প্রচুর মানুষ সমতলে চলে আসে, শিলিগুড়িতে চলে আসে, ঠিক আছে? তাহলে এই যে পরিযান সেটাকে কি বলা হয়? ঋতুভিত্তিক পরিযান, ঠিক আছে? আচ্ছা, আকার অনুযায়ী বৃহৎ পরিযান, ক্ষুদ্র পরিযান। অনেক মানুষ যদি একসঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তাকে বলা হয় বৃহৎ পরিযান। ক্ষুদ্র পরিযান, যেমন কম মানুষ যদি এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তাকে বলা হয় ক্ষুদ্র পরিযান। যেমন ধরো এই যে এনআরসি, সরি এসআইআর, এই যে এসআইআর হচ্ছে, এই সময়টা কি হলো, প্রচুর বাংলাদেশি যারা পশ্চিমবঙ্গে ছিল তারা আবার নিজের জায়গায় ফেরত চলে গেল, একেবারে অনেক মানুষ ফিরে গেল, তাই সেটাকে কি বলছে? বৃহৎ পরিযান। বলছে ইচ্ছার ভিত্তিতে, অনেকে স্বেচ্ছায় যায়, অনেকে বাধ্যতামূলক কারণে যায়। ধরো বর্ডার সাইড এরিয়াগুলোর মধ্যে যখন যুদ্ধ হয় তখন তারা কি করে? বাধ্য হয়ে সেই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে আসে, তাহলে সেটা বাধ্যতামূলক। স্বেচ্ছায়, নিজের ইচ্ছায় সে আজকে শিলিগুড়ি থেকে কলকাতায় চলে যাবে পড়াশুনো করার জন্য, তাহলে সেক্ষেত্রে সে ইচ্ছায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আচ্ছা, উদ্দেশ্যের ভিত্তিতে, রাজনৈতিক, চাকরিগত কারণেও কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, অর্থনৈতিক কারণের জন্য, রাজনৈতিক কারণের জন্য সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, সামাজিক এবং সাংস্কৃতিক কারণ, এই সমস্ত কারণের জন্য কিন্তু মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়। নেক্সট, ব্রেন গেইন আর ব্রেন ড্রেইন তো আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। আচ্ছা, এই যে পরিযানের ফলে কি হয়, দেখো একটা ভালো দিকও রয়েছে, একটা খারাপ দিকও রয়েছে। দেখো কোনো একটা জায়গায় যখন যায়, মনে করো গ্রামগঞ্জে থেকে শিলিগুড়িতে চলে আসলো, তাহলে কি হবে? শিলিগুড়িতে ভিড় বেড়ে যাবে, তাই না? জনসংখ্যা বেড়ে যাবে, ভিড় বেড়ে যাবে, এটা যেমন একটা খারাপ দিক। আবার আরেকটা ভালো দিক, যে এখানে ঘরে ঘরে যে পরিচালিকা প্রয়োজন হয়, অর্থাৎ কাজের লোকের প্রয়োজন হয়, বা দৈনিক যে মজুরির জন্য যে লোকের প্রয়োজন হয়, সেই সমস্ত কিন্তু অনেক সস্তা হয়ে যাবে, তাই না? তাহলে একটা ভালো দিকও রয়েছে, আবার খারাপ দিকও রয়েছে। আবার দেখো যে সমস্ত জায়গা থেকে মানুষজন চলে আসলো সেখানে হয়তো অনেক সময় কি হয়, পুরুষেরা সেই জায়গা ছেড়ে চলে আসে বলে সেখানে পুরুষহীন গ্রামে পরিণত হয়ে যায়, সেখানে তখন একটা সুরক্ষার অভাব সৃষ্টি হয়, তাই না? এটাও কিন্তু একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। চলো এবারে চলে আসি আমরা পরবর্তীতে, প্রায় শেষের দিকে চলে এসেছি, আরেকটু তোমরা দেখতে থাকো। সেটা হচ্ছে জনসংখ্যা পিরামিড। এই জনসংখ্যা পিরামিড দেখো 3টে অবস্থা, একটা হচ্ছে ক্রমবর্ধমান, মধ্যবর্তী, আর একটা হচ্ছে স্থিতিশীল। আমরা এই 3 ধরনের মোটামুটি পিরামিড দেখতে পারি। সেটা হচ্ছে যে এই রকম ধরনের ত্রিভুজ টাইপ, এখানে একটু মাঝখানটা একটু বড়, এইরকমই দেখতে পাই, আর মাঝখানটা অনেকটাই বড়, এরকম ধরনেরও দেখতে পাই। দেখো এই পিরামিডের মধ্যে একদিকে দেখানো হয় হচ্ছে মেল, একদিকে হচ্ছে ফিমেল, আর এখানে দেওয়া থাকে হচ্ছে বয়স, এখানটায় হচ্ছে কম বয়স, অর্থাৎ 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, এইভাবে করে বয়সটা উপরের দিকে কি কম, ধরো এখানটায় 80 বছর দেখানো হচ্ছে। এই পিরামিডগুলোর থেকে আমরা বুঝতে পারি একটা জিনিস,
এটাকে জনসংখ্যা পিরামিড বলা হয়। এই পিরামিডগুলোর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে অল্প বয়সের জনসংখ্যা কতটা রয়েছে। যেমন এই তিনটে পিকচারকে দেখো, এখানে দেখো অল্প বয়সের জনসংখ্যাটা একটু বেশি, এখানেও মোটামুটি ঠিকই রয়েছে, কিন্তু এখানে দেখো জনসংখ্যাটা কম। ঠিক আছে, এটা হচ্ছে বার্ধক্য। এখানে দেখো যে বার্ধক্য বয়সের জনসংখ্যাটা অনেকটাই কম, এখানে মোটামুটি কম, এখানে কিন্তু অনেকটাই বেশি। আচ্ছা, যদি কোনো একটা জায়গায় ডিপেন্ডেবল পপুলেশনের জনসংখ্যাটা কম হয় তাহলে পরে কিন্তু সেটাই ভালো। ডিপেন্ডেবল পপুলেশন কোনটাকে বলছে? এক, অল্প বয়সের বাচ্চাদেরকে আর বৃদ্ধ বয়সের পুরুষদেরকে বলছে, তাহলে পরে মানুষদেরকে বলছে, তাহলে এটাকে বলা হয় ডিপেন্ডেবল পপুলেশন। ঠিক আছে, কিন্তু দেখো যেই জনসংখ্যাটা এই জায়গাটা স্ফীত হবে, এই যে এটা দেখো, তাহলে ইয়ং পপুলেশন এখানে বেশি আছে, তাই না? ইয়ং পপুলেশন এখানটায় বেশি আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে দেখো এখানটায় তাহলে অল্প বয়সের জনসংখ্যা বেশি আর বার্ধক্য বয়সের জনসংখ্যাটা কম। এখানে অল্প বয়সের জনসংখ্যা বেশি, এখানে বার্ধক্য জনসংখ্যাটা কম। এখানে দেখো বার্ধক্য জনসংখ্যাটা বেশি, এখানে অল্প বয়সের জনসংখ্যাটা কম, কিন্তু এখানে ইয়ং পপুলেশনটা আবার বেশি। তাহলে এভাবে করে আমরা এই জনসংখ্যা পিরামিডের সাহায্যে কোনো একটা দেশের বাস্তব চরিত্র বা চিত্র আমরা কিন্তু দেখতে পাই। এবারে চলে আসি, এই যে নির্ভরশীল জনসংখ্যাটাকে একটু বুঝে নিই। নির্ভরশীল জনসংখ্যা কোনটা? এক, এই ছবির সাহায্যে তোমরা বুঝতে পারবে, এক ছোট বাচ্চাকে বোঝানো হচ্ছে, আর যে বয়স্ক যে মহিলা বা পুরুষ তাদেরকে বোঝানো হচ্ছে। তাহলে যারা নিজেরা বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরা নিজের কাজগুলো করতে পারে না, তাদেরকে নির্ভরশীল জনসংখ্যা বলছে। যেমন ছোট বাচ্চারা নিজের কাজগুলো নিজে ঠিকভাবে করতে পারে না, সেরকমই একটু বয়স হয়ে গেলে পরে কিন্তু তারাও নিজেরা নিজেদের কাজগুলো করতে পারে না, তখন তাদেরকে বলা হয় নির্ভরশীল জনসংখ্যা। দেখো এইরকম নির্ভরশীল জনসংখ্যা যত বেশি হবে তাহলে কিন্তু সেই দেশের জন্য সেটা কিন্তু একটু অর্থনৈতিকভাবে সেটা খারাপের দিকে যাবে। কিন্তু যেখানে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি যেই দেশে, সেখানে কিন্তু যেমন 15 থেকে 65 বছর বা 64 বছর এই বয়সের মানুষ যেখানে বেশি থাকবে সেই দেশের কিন্তু অর্থনৈতিক অগ্রগতি বা এগিয়ে যাওয়ার ক্ষমতাটা বেশি থাকবে। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। দেখো এখানটায় যখন দেশে নির্ভরশীলের চেয়ে কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হয় তখন অর্থনৈতিক উন্নতির এক বিশাল সুযোগ তৈরি হয়। অবশ্যই যেমন ভারত বর্তমানে এমন একটা অবস্থানে অবস্থান করছে যেখানে জনসংখ্যা বা ইয়ং পপুলেশনের সংখ্যা অনেকটাই বেশি। মনে করা হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ইয়ং পপুলেশন ভারতে রয়েছে, অর্থাৎ ভারতের কাছে সেই শক্তি রয়েছে যেখানে ভারত কিন্তু আবার সেই শিখরে পৌঁছতে পারে, উন্নতির শিখরে পৌঁছতে পারে। চলো যাই হোক, এতক্ষণ তোমরা সঙ্গে রয়েছে যার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের পপুলেশন চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখেছো, কোনো জায়গায় অসুবিধে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। কোনো রকম ডাউট থাকলে আবার কোনো কিছু জানার থাকলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে এই টপিক বা এই পয়েন্টটাকে আরও বিস্তারিতভাবে বলুন, তাহলে কিন্তু আমরা অবশ্যই তার উপরে ভিডিও নিয়ে আসব। তোমরা এই চ্যাপ্টারটি তোমাদের সহপাঠী অর্থাৎ তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, এইটাকে খুব ভালোভাবে দেখো, বারবার দেখো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে এইরকম ভিডিও তোমরা আবার পেয়ে যাও। দেখো আমাদের এখানে ক্লাস 12-এর সমস্ত চ্যাপ্টারগুলির ভিডিও তোমরা কিছুদিনের মধ্যে সব পেয়ে যাবে, তাই সঙ্গে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।